নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালের পরে আজও অনিবার্যভাবে সিএএ নিয়েই আলোচনা করতে হবে, কেননা এখন ব্যাপারটা রাজনীতির একটা প্রধান প্রতিপাদ্য হয়ে উঠেছে এবং আস্তে আস্তে উত্তাপ এই সংশোধনী বিলটা নিয়ে ক্রমশই বাড়ছে। এই নির্বাচন যত এগিয়ে আসবে তত এই চিৎকারটা একটা আর্তনাদে পরিণত হবে, এটা আমি ধরেই নিচ্ছি। কিন্তু সে কথায় আমি পরে আসছি। আজকে আমি আমার ইউটিউবের কমেন্ট বক্সে দেখলাম আমার গতকালের একটি ভিডিও দেখে একজন পুরনো সহকর্মী আনন্দবাজারে থাকাকালীন তিনি গভীর মনস্তাপ ব্যক্ত করে আমাকে ইনবিল্ট কমিউনাল বলে আখ্যায়িত করেছেন। ভদ্রলোকের নাম অনল আবেদিন, তিনি বহরমপুরে থাকেন এবং কোথায় লিখেছেন আমি জানি না, কিন্তু তার ওই লেখাটিকে হুবহু তুলে দিয়ে সম্ভবত অন্য একজন আমার ইউটিউবের কমেন্টে পাস করেছে এবং সেখানে বলা হয়েছে যে আমি প্রথমেই বলেছিলাম যেটা সংবিধান সম্মত কি সম্মত নয় সেটা বলার জায়গায় আমি নেই, এবং তারপরে এক্স্যাক্টলি এই সিএএতে কি আছে না আছে আমি সেগুলো আপনাদেরকে আমার বিচার বুদ্ধি মতো বর্ণনা করেছিলাম। কিন্তু আমি এই সিএএর পক্ষে না বিপক্ষে এই ধরনের কোনো মন্তব্য করিনি। তা সত্ত্বেও আমাকে যখন কোনো প্রাক্তন সহকর্মী, যিনি আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, তিনি যখন আমাকে দাগি সাম্প্রদায়িক বলে অভিহিত করেন, তখন আমার কিঞ্চিত মানসিক পীড়া তো হয়ই, এটা তো আমি অস্বীকার করতে পারব না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরোধিতা করছেন, স্ট্যালিন কেন বিরোধিতা করছে, কংগ্রেস কেন বিরোধিতা করছে, বাকি সবাই সব অপোজিশন কেন বিরোধিতা করছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক যেমনি ভোটের মুখে এতদিন ধরে আইনটিকে ঠান্ডা ঘরে রেখে দিয়ে হঠাৎ গতকাল এটা লাগু করার পিছনে যে উদ্দেশ্যটা সেটাও রাজনৈতিক, যে প্রতিক্রিয়া সেটাও রাজনৈতিক। এ নিয়ে তো কারুর মনে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়, আমার মনেও নেই। আমার দু চারটে পার্টিনেন্ট প্রশ্ন আছে যেগুলো আমি আজকে আমার এই ভিডিওতে রাখব। প্রথম কথা হচ্ছে, আইইউএমএল তারা কিন্তু রাস্তায় বিরোধিতা করার চাইতে যে কাজটা কাজের কাজ সেটা করে একটা ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন আজই বোধহয় জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং বলেছে যে কোর্ট যেন এটা একটা আর্জেন্ট হিয়ারিং করে এটার উপরে একটা স্টে জারি করে। এখন প্রশ্ন হলো যে আইইউএমএল এর বক্তব্য যেটা, সেটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তারা বলছেন আগের বার যখন বিষয়টি নিয়ে শুনানি হয়েছিল, কেন্দ্রীয় সরকার তখন দ্ব্যর্থহীনভাবে বলেছিল যে কোনো স্টের প্রয়োজন নেই, কেননা সরকার তো এখন এটা সংক্রান্ত কোনো রুলই ফ্রেম করেনি। সুতরাং যে আইনটা এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে আছে তার উপরে স্টে দিয়ে কি লাভ। আইইউএমএল বলছে এই যে কেন্দ্রীয় সরকার চালাকি করে তারা যে ছাড়পত্র সেদিন পেয়েছিল সেটিকে খুব সন্তর্পণে এতদিন গোপন রেখে হঠাৎ চালু করে দিয়েছে, এটা হতে পারে না। পারে কি পারে না সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখবে। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করা ভালো,
সেটা হচ্ছে আমরা এমন একটা ভারতবর্ষের মধ্যে এসে পড়েছি যেখানে স্মল মেন উইথ পার্টিজান ইন্টারেস্টস অর বায়াস আর ডমিনেটিং almost all constitutional positions in this country. যে সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি অযোধ্যার বিতর্কের মীমাংসা হয়েছিল 7 জন বিচারপতির একটা সাংবিধানিক বেঞ্চে, এবং সেই বেঞ্চের একজনও ওই অর্ডারের তলায় সাহস করে নিজের স্বাক্ষরটি দেওয়ার কিন্তু প্রয়োজন বোধ করেননি। এটা একটা অভূতপূর্ব ঘটনা, কেননা সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটি দেয় সেই জাজমেন্টের তলায় কারা সেই জাজমেন্ট দিচ্ছেন তাদের নাম লেখা থাকে, যদি মতবিরোধ হয় সে কথাও লেখা থাকে নাম করে। কিন্তু এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে 7 জন বিচারপতি মিলে যে রায়টি দিলেন, সেই রায়টাকে ওন আপ করার সাহস একজন বিচারপতিও কিন্তু দেখাতে পারেননি। তারপরে ধরুন আর্টিকেল 370, কেন্দ্রীয় সরকার যেভাবে সেটা বিলোপ করে দিল এবং যেভাবে সেটা সুপ্রিম কোর্টের অনুমোদন পেল, সেটাও আমরা দেখেছি। ফলত এই নাগরিকত্ব সংশোধন আইন সুপ্রিম কোর্টে যখন হিয়ারিং হবে, তখন রায় অনিবার্যভাবে এর বিপক্ষে যাবে, এই রকম বলার জায়গায় আমরা আর নেই, কেননা আমরাই আর সে জাতি নই। এই বাস্তব বুদ্ধিটুকু মাথায় রেখে বিষয়টি পর্যালোচনা করলে আমার মনে হয় অযথা মানসিক চাপ বা রক্তের চাপ থেকে আমরা নিজেদের মুক্ত রাখতে পারব। দেখুন, যে কোনো কেন্দ্রীয় আইন বা রাজ্যের আইন সেটাকে ঠিক বা বানচাল করে দেওয়ার অধিকার আমাদের সংবিধান দেশের সর্বোচ্চ আদালতকে দিয়েছে। প্রশ্নটা হলো, আদালত সেই অধিকারটা কিভাবে প্রয়োগ করে তার উপরে। ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে সাহসী ভূমিকা দেখলাম, সেই একই ভূমিকা এইরকম একটা স্পর্শকাতর বিষয়ে যখন অলরেডি আইনটা লাগু হয়ে গিয়েছে এবং সেই আইনের জন্য যারা উপকৃত হবেন তাদের মধ্যে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যে হোক বা রাজস্থানে বসবাসকারী পাকিস্তানি হিন্দুদের মধ্যে হোক, সেটাকে সম্পূর্ণ অবজ্ঞা করে সুপ্রিম কোর্ট কিভাবে কি করবে আমি বলতে পারছি না। যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এখানে বড় বড় ভাষণ দেন, কিন্তু সব ব্যাপারেই শি হ্যাজ অ্যান ওপিনিয়ন, বুঝুন আর না বুঝুন, এবং সেটাকে এমনভাবে একটা ডিস্টর্ট করে বাজারে চালানোর চেষ্টা করেন যেটা খুব রিপ্রেহেন্সিবল। এই কথাটা আমি বলছি এই জন্যে যে এর আগেও আমরা দেখেছি যে কেন্দ্র টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না বলে কত কি না হলো, এমনকি জনগর্জনও হয়ে গেল। কিন্তু যেখানে গেলে রাজ্য সরকার প্রকৃত রিলিফ পেতে পারে, সেই আদালত মুখও কিন্তু আমাদের রাজ্য হয় না। আমাদের রাজ্য সরকার শাহজাহানকে সিবিআই এর খপ্পর থেকে বের করে আনার জন্য ভারতবর্ষের সবচেয়ে নামী উকিলদের
নিয়োগ করে, কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে আপনারা কখনো যেতে দেখেছেন? হাইকোর্টে এ সংক্রান্ত যে মামলাটি এখনো চলছে, সেই মামলাটি তো রাজ্য সরকার একটা পার্টি হিসেবে ইমপ্লিডেড হয়েছে। এটা তো ক্ষেত মজুর ইউনিয়ন এই মামলাটা করেছে। আরে বাবা, মানরেগা ইজ এ সেন্ট্রাল অ্যাক্ট হুইচ হ্যাজ সাম কনস্টিটিউশনাল স্যাংটিটি। আপনার যদি মনে হয় যে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে এইটা দিচ্ছে না, তাহলে আপনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। ঠিক যেমন এই কেরল সরকার তাদের আর্থিক সংকট কাটানোর জন্য বাজার থেকে ঋণ নিতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা আটকে দিচ্ছিল। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে দেখুন, দিস ইজ এ জেনুইন ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা কেরলকে একটা ছাড়পত্র দিন, এবং যে টাকা কেরল বাজার থেকে ঋণ করবে সেটা ভবিষ্যতে কিভাবে তাদের প্রাপ্য থেকে অফসেট করা যায় সেটা আপনারা ভেবে দেখবেন। অতএব মানরেগার ইস্যুতে রাজ্য সরকারের কৌশলীরা যদি সত্যি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেন, তাহলে এতদিনে হয়তো একটা ডিক্রি তারা পেয়ে গেলেও যেতে পারে। এই যে দেখুন, নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান পিটিশনকারী হচ্ছে IUML, কেরলের দল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, নিশ্চয়ই MIM-ও থাকবে। আপনারা যদি সত্যিই মনে করেন যে এই আইন বৈধ নয়, এই সাংবিধানিক বৈধতা এর পিছনে নেই, তাহলে এত অসংখ্য পার্টি সেই পিটিশনের সঙ্গে নিজেদের নাম জুড়েছে, তৃণমূল কংগ্রেস জোড়ে না কেন? সুতরাং দেখুন, এক ধরনের সুবিধার রাজনীতির বন্দোবস্ত আরেক ধরনের সুবিধার রাজনীতি করে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়া ছাড়া আমাদের রাজ্যের শাসক দলের আর কোনো কাজ নেই। তারা হঠাৎ হাকুপাকু করছেন এটা বুঝতে পেরে যে কাজটা সেন্টার ঠিক করেছে না ভুল, সংবিধান মাফিক করেছে কি না করেছে সেটা পরের কথা, কিন্তু যতদিনে সেটা ডিসাইডেড হবে তার আগে লোকসভা ভোটটা হয়ে যাবে, এবং সেই লোকসভা ভোটে যে মতুয়া সমাজ পশ্চিমবঙ্গের অসংখ্য আসনে একটা নিয়ন্ত্রক ভূমিকা পালন করে, তারা সবাই বিজেপির দিকে ঢলে পড়বে। সেটা এমন একটা দুর্ঘটনা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। অতএব তিনি বলছেন, তিনিও বলেছেন, দেখলাম স্টালিনও বলেছেন যে আমি কিছুতেই আমার রাজ্যে CAA এবং NRC চালু হতে দেব না। অতি উত্তম কথা, কিন্তু আপনি কিভাবে আটকাবেন? গতকাল আমি এই প্রশ্নটা তুলেছিলাম। তারপরে বলছেন যদি প্রয়োজন হয় আমি আমার নিজের জীবন দেব। আরে বাবা, আপনি সুভাষচন্দ্র বোস নাকি যে আপনার জীবনের মূল্য বাঙালি ঠিক সেইভাবেই নিরূপণ করবে? প্রশ্নটা হলো, হোয়াট ইজ দ্য ট্র্যাক রেকর্ড অফ TMC when the matter was debated in parliament, in both houses? একবার খুলে দেখবেন তো TMCর এই ডিবেটে তারা কি বলেছিল। সৌগত রায় যতদূর আমার মনে পড়ে, আই মে বি রং, সেই জন্যে আমি এর চেয়ে বিস্তারিত বলছি না, কেননা পার্লামেন্টের রেকর্ড না দেখে এটা বলা সম্ভব নয়। তিনি বলেছিলেন বাংলাদেশ নামটা যদি বাদ দেওয়া হয় তাহলে এই আইনে আমাদের কোনো আপত্তি নেই।
যেখানে বিরোধিতা করার কথা সেখানে করবেন না, সুপ্রিম কোর্টে যাবেন না, কেবল রাজ্যের 30% মুসলমানের বুকে একটা অকারণ ভীতির সঞ্চার করে আপনি ভোট কুড়োতে চাইবেন। সুতরাং আপনার বিরোধিতার পিছনে কোনো মানব দরদি মনোভাব নেই। এই বিরোধিতা এতই ঠুনকো, এতই অর্থহীন, এতই সারবার্তাহীন যে এ নিয়ে আমার ঠিক অযথা সময় নষ্ট করতেও ইচ্ছে করে না। খুব দ্রুত আপনাদের বলে দিই যে এটা যারা বলছেন এটা সংবিধান সম্মত নয়, তাদের প্রধান যুক্তি হলো যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 14 বিরুদ্ধে এবং বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেটা কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট তথ্যহীনভাবে বলে দিয়েছিল, it is an assault on the basic structure of the constitution. অতএব this is ultra vires। এর বাইরে খুব একটা যে আরো অনেক কথা তারা বলেছেন, কিন্তু এটাই ফান্ডামেন্টাল কথা। এখন উল্টো দিকে কেন্দ্রীয় সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার অব্যবহিত পরে যে কাউন্টার এফিডেভিটটা জমা করেছিলেন, সেটার উপর চোখ বুলিয়ে দেখবেন কেন্দ্রীয় সরকারের যুক্তিটা কি। কেন্দ্রীয় সরকার বলছে যে এই সিএএ ইজ এ বিনাইন লেজিসলেশন। বিনাইন লেজিসলেশন এটা অনেকটা ওই সেলের গ্রোথের মতো। দেয়ার আর সাম গ্রোথস যেগুলো এফএনএসি করে বলা হয় যে না বাবা, দিস ইজ নট ম্যালিগন্যান্ট, দিস ইজ বিনাইন। একইভাবে এই আইনটাকে যারা আইনটা চালু করেছেন তারাই বলছেন যে দিস ইজ এ বিনাইন লেজিসলেশন। একটা সীমাবদ্ধ পরিসরে নির্দিষ্ট কিছু মানুষ যারা ইতিমধ্যেই ভারতবর্ষে এসে বসবাস করছেন, তারা নানাবিধ অসুবিধের সম্মুখীন হচ্ছেন বলে সেই অসুবিধেগুলো দূর করতে আমরা এই আইনটি আনছি, আইনে সংশোধন আনছি। এর সঙ্গে আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল স্ট্রাকচার আর্টিকেল 14 ভায়োলেটেড হওয়া এসবের কোনো সম্পর্কই নেই। যেহেতু বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়নি, অতএব আমি আপনাদের বলতে পারবো না কে ঠিক কে ভুল। এটা নির্ভর করবে কিভাবে জিনিসটা দুতরফের কৌশলীরা প্লেস করেন। কিন্তু ততদিনে লোকসভার ভোটটা হয়ে যাবে। দেখুন, আবার বলছি, আমি গতকাল বলেছি, এই বলে শেষ করছি, সিএএ বাই ইটসেলফ is not a bad legislation. হিন্দু, ফ্রন্টলাইন এরা তো ভারতবর্ষে গদি মিডিয়ার অন্তর্ভুক্ত নয়। তাদের এডিটোরিয়াল, তাদের এ সম্পর্কে মতামত যদি চান একবার পড়ে দেখতে পারেন। তাহলে গেল রব কেন? গেল রব যতটা না সিএএ কে কেন্দ্র করে, তার চাইতে অনেক বেশি এনআরসি কে কেন্দ্র করে। এখন সিএএ বেনি হলে এনআরসি মাথা, এটা একটা যুক্তি হতেই পারে। কেননা ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স এর পক্ষে কেন্দ্রীয় সরকারের এফিডেভিটে সুপ্রিম কোর্টে বলা আছে
যে সব দেশেই একটা সিটিজেনদের রেজিস্টার থাকে, তো ভারতবর্ষ যদি সেরকম একটা কিছু করতে চায় তাতে ক্ষতি কি? হুইচ ক্যান বি এ প্রিকারসার টু দ্য সেন্সাস, এইসব কথা আছে। কিন্তু এই সমস্ত কিছুই এখন বিচার্য বিষয়। আর সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায় একটাকে সরকার একটা আইন লাগু করতে পারে কিনা, সেটা একটা কনস্টিটিউশনাল মরালিটির প্রশ্ন। আপনাদের কি মনে হয় যে ভারতবর্ষ এখন কোনোভাবে বাঁয়ে অথবা ডাইনে, পূবে অথবা পশ্চিমে নীতিবোধ দ্বারা চালিত হচ্ছে? অতএব ভোটের আগে যে কাজটা করলে শাসকের, কেন্দ্রীয় শাসকের সুবিধে, তারা সেটা করেছে। আর এমন অতর্কিত আঘাতের সম্মুখে দাঁড়িয়ে যে কাজটা করলে বিরোধীরা সংখ্যালঘুদের ভোট সংহত করতে পারে, তারা সেই কাজটা করেছেন। এর বাইরে সিএ নিয়ে তো কিছু বলার নেই। শুধু এইটুকুই বলি, আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট থেকে ভারতবর্ষে এই নাগরিকত্ব আইন নিয়ে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কি ডিবেট হয়েছিল, কে কি বলেছিলেন, এবং কার কথার রেজোনেন্স এবারের সিএতে আছে ইত্যাদি নিয়ে হয়তো একটা বা দুটো ভিডিও করব। প্রাথমিকভাবে সেটা আমার সদস্যদের জন্য, তারপরে এটা আমি আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে দেব। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।